তোমার কি মনে হয় আয়াস, আমরা হসপিটালে সবার সামনে ওপেনলি কথাগুলো বললাম, মিস্টার রৌফ চৌধুরীর জানার বাকি রয়ে গেছে এখনো? সুজনের কথায় ওরা বেশ অবাক হয়ে যায়। সুজন তাদের সবাইকে চিন্তা করতে বারণ করে আর অফিসের দিকে চলে যায়। বাড়ির সবাই হাসপাতালে অপেক্ষা করছে আদির জ্ঞান ফেরার জন্য। চলুন দেখে আসি আরসি আঙ্কেল কি করছে। নিজের কেবিনে ঢুকে একটা দরকারি জিনিস খুঁজে পাচ্ছে না রৌফ চৌধুরী, আর সেটাই খুঁজে চলেছেন তিনি মনোযোগ দিয়ে। ঠিক তখনই ওনার ফোনটা বেজে ওঠে। মিস্টার রৌফ চৌধুরী বলল, হ্যালো। অপর পাশ থেকে বলল, স্যার একটা ঘটনা ঘটে গেছে। মিস্টার রৌফ চৌধুরী বলল, কি? অপর পাশ থেকে বলল, হ্যাঁ স্যার, আপনি জলদি হাসপাতালে আসুন। মিস্টার রৌফ চৌধুরী বলল, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে দিয়ে তিনি বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। আপনারা ভেবেছেন তো যে মিস্টার রৌফ চৌধুরী হয়তো আদির কাছে যাচ্ছে, কিন্তু না, উনি যাচ্ছে ওনার ছেলের কাছে। চৌধুরী সাহেব হাসপাতালে ঢুকেই সোজা চলে যায় ছেলের কাছে। কোমা থেকে বেরিয়ে এসেছে রাফসান আহমেদ। আজ মিস্টার রৌফ চৌধুরী ভীষণ খুশি, তবে আবার মন খারাপও। উনি কথা দিয়েছিলেন ছেলে সুস্থ হওয়ার আগেই তাকে খুঁজে বের করবে যে তার ছেলের এই অবস্থা করেছে, কিন্তু পারেনি। তার আগেই রাফসান ঠিক হয়ে গেছে। নিজের মনে মনে কথাগুলো ভেবে যাচ্ছে রাফসান চৌধুরী। এমন সময় পিছন থেকে কেউ একজন বলে ওঠে, স্যার আসবো? মিস্টার রৌফ চৌধুরী অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি এখন এখানে? সে বলল, মিস্টার রৌফ চৌধুরী বলল, কাজের কাজ কিছু হয়েছে? সে বলল, স্যার সেই খবর দিতে এখানে এসেছি। মিস্টার রৌফ চৌধুরী বলল, কি খবর? সে বলল, বলছি স্যার। তারপর সেই লোকটি বলা শুরু করে। সে বলল, স্যার ফার্স্ট নিউজ হলো আপনার বেআই মানে আফজাল আল ইমরান সাহেবের হারিয়ে যাওয়া ছোট ছেলেকে খুঁজে পাওয়া গেছে। মিস্টার রৌফ চৌধুরী বলল, ইয়ার কি করছিস আমার সাথে? সে বলল, কেন স্যার? মিস্টার রৌফ চৌধুরী বলল, কাকে খুঁজে পাওয়া গেছে আর কে হারিয়ে গেছে আমার জানার কোনো ইচ্ছে নেই, আসল খবর বল। স্যার উত্তেজিত হবেন না, আমার কথাগুলো শুনুন আগে। মিস্টার রৌফ চৌধুরী বলল, বল। সে বলল, সেকেন্ড নিউজ হলো আমাদের রাফসান সাহেবের এই অবস্থার জন্য যে দায়ী তাকেও খুঁজে পাওয়া গেছে। মিস্টার রৌফ চৌধুরী বলল, কি? সে বলল, ইয়েস স্যার। মিস্টার রৌফ চৌধুরী বলল, কোথায় সে? বল এক্ষুনি। সে বলল, স্যার আগে আমার কথাটা শেষ করতে দিন। মিস্টার রৌফ চৌধুরী বলল, আরো বাকি আছে। সে বলল, থার্ড নিউজ হলো আমাদের সিক্রেট কারখানায় সেদিন কে রেড করার চেষ্টা করেছিল তার খবর পাওয়া গেছে। মিস্টার রৌফ চৌধুরী এখন আর কোনো কথা বলছেন না, শুধু চুপ করে শুনছে। শুধু চুপ করে শুনে যাচ্ছে তার কথাগুলো, আর সেই লোকটা বলেই চলছে, আপনার ল্যাপটপ থেকে যে সব ইনফরমেশন গুলো গায়েব করেছে তাকেও খুঁজে পাওয়া গেছে স্যার। মিস্টার রৌফ চৌধুরী বলল, হোয়াট? সে বলল, ইয়েস। আপনি যে ছেলেটির কথা বলেছিলেন রাজ। মিস্টার রৌফ চৌধুরী বলল, সে বলল, তার খোঁজ পাওয়া গেছে। সে কি করে, কোথায় আছে? মিস্টার রৌফ চৌধুরী বলল, কেউ? আর বাকিগুলো কারা? ফার্স্ট বল। সবকটাকে আমি এক্ষুনি গুলি করে শেষ করে দেব। সে বলল, রিল্যাক্স স্যার। মিস্টার রৌফ চৌধুরী বলল, তুই এবার বল, কে ওরা সবাই আর কোথায় পাবো? সবগুলোকে একসঙ্গে মারবো আমি। বলি মিস্টার রৌফ চৌধুরী বেডে শুয়ে থাকা রাফসানের কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলে, সবকটাকে যেভাবেই মারি না কেন, কিন্তু আমার ছেলের এই অবস্থা যে করেছে তাকে আমি টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। সে বলল, স্যার আমার খবর কিন্তু এখনো শেষ হয়নি। মিস্টার রৌফ চৌধুরী বলল, বল কে এরা? সে বলল, স্যার রাফসানের এই অবস্থা যে করেছে আমাদের সিক্রেট কারখানায় যে ফার্স্ট রেন্ট করার চেষ্টা করেছে, আপনার ল্যাপটপ থেকে যে ইনফরমেশন সরিয়েছে, এর কেউ আলাদা ব্যক্তি নয়। মিস্টার রৌফ চৌধুরী বলল, কি? সে বলল, হ্যাঁ স্যার, রাজও কিন্তু রাজ নয় স্যার, ওরা কেউ আলাদা আলাদা ব্যক্তি নয়, একজনই। আর ব্যক্তিটি হলো আপনার বেআইর হারিয়ে যাওয়া সেই ছোট ছেলে আদিব আল ইহসান, সিনিয়র অফিসার অব বাংলাদেশ আর্মি। মিস্টার রৌফ চৌধুরী বলল, হোয়াট? কি বলছিস এসব? সে বলল, ইয়েস স্যার, অল নিউজ আর 100% শিওর। মিস্টার রৌফ চৌধুরী বলল, নো নেভার, হতেই পারে না। মিস্টার রৌফ চৌধুরী এত বড় ধোঁকা কখনোই খেতে পারে না। আমার এত বছরের করা প্ল্যানিং এভাবে শেষ হতে পারে না। সে বলল, বোকামি হয়ে গেছে স্যার, আমরা এতটাই ওভার কনফিডেন্স ছিলাম যে আমাদের দুর্বলতার সুযোগ কেউ নিতে পারে আমরা কল্পনাও করতে পারিনি। মিস্টার রৌফ চৌধুরী বলল, সে এখন কোথায়? সে বলল, হাসপাতালে। তারপর লোকটি সব ঘটনা খুলে বলে। মিস্টার রৌফ চৌধুরী বলল, কি ঈশিতা পুলিশ অফিসার? সে বলল, ইয়েস স্যার। মিস্টার রৌফ চৌধুরী বলল, ওহ গড, তুই এত বোকা কখন হয়ে গেলি মিস্টার রৌফ চৌধুরী? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তোর নাকে ডগা দিয়ে তোর সাজানো স্বপ্নগুলো ধ্বংস করে দিচ্ছে, আর তুই টেরও পেলি না।
কথাগুলো সে নিজেকে নিজেই বলছে আর একের পর এক লাথি মারছে হাসপাতালের দেয়ালে। ডোন্ট ওয়ারি ড্যাড। হঠাৎ কারো মুখে এই কথা শুনে দুজনেই পিছন ফিরে তাকায়। মিস্টার রোজ চৌধুরী বলল, তুই কেন উঠছিস? শুয়ে থাক। বলি রাফসানকে ধরে বেডে শোয়াতে গেলে সে ওদেরকে থামিয়ে দেয়। রাফসান চৌধুরী বলল, আই এম অল রাইট ড্যাড, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি। সে বলল, স্যার কিছু একটা করতে হবে, আর না হলে যে কোনো সময় আমরা ধরা পড়ে যেতে পারি। মিস্টার রোজ চৌধুরী বলল, কিছু তো একটা করতেই হবে। রোজ চৌধুরী হারতে জানে না। রাফসান বলল, হারতে হবে না ড্যাড। রাফসানের কথা শুনে দুজনই আবার অবাক হয়ে তাকায়। তারপর রাফসান দুজনকে উদ্দেশ্য করে বলে, আমি যা বলছি তোমরা এখন তাই করবে। মিস্টার রোজ চৌধুরী বললেন, তোমায় কোনো রিস্ক নিতে হবে না, তুমি আজ রাতের ফ্লাইটই আমেরিকা চলে যাবে। কথাটা বলেই পাশের লোকটাকে অর্ডার করে দেয় টিকিট বুকিং করার জন্য। সে বলল, ওকে স্যার। রাফসান বলল, স্টপ, আমি যা বলছি তুমি তাই করো। রাফসান রেগে গিয়ে কথাটি বলে, আর রোজ চৌধুরী তার ছেলেকে বোঝানোর চেষ্টা করতে থাকে। এর মধ্যেই কেবিনে কারো আগমনের টের পেয়ে দুজনে চুপ হয়ে যান এবং পিছনে ঘুরে দেখতে পান রাফসানের মা ভিতরে প্রবেশ করছে। রাফসানের মা বলল, কি হয়েছে এখানে? মিস্টার রোজ চৌধুরী বলল, তুমি রাফসানকে বুঝাও। রাফসানের মা বলল, কি হয়েছে? মিস্টার রোজ চৌধুরী বলল, বলছি। চৌধুরী সাহেব তার স্ত্রীর কাছে খুলে বলে। সব শুনে তিনি রাফসানকে কিছু বলতে যাবেন, তার আগে রাফসান বলল, মম, আমি যা বলছি তাই হবে, ব্যাস। ওনারা দুজন হাল ছেড়ে দিয়ে রাফসানের উপর ভরসা করেন আর রাফসানের প্ল্যান অনুযায়ী কাজ করতে বেরিয়ে পড়েন। এদিকে সবাই হাসপাতালে অপেক্ষা করতে থাকেন আদির জ্ঞান ফিরের জন্য। 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো আদির জ্ঞান ফিরেনি। সবাই মহা চিন্তায় পড়ে যান। এদিকে ইসি এখনো আদির কেবিনেই ওর বেডের পাশে বসে আছে। টেনশনে ওরও মাথা কাজ করছে না। এদিকে 24 ঘন্টা পেরিয়ে গেছে, আদির জ্ঞান ফিরেনি। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, আর তাই সে উঠে যায় ডাক্তারকে ডাকার জন্য। ইসি হঠাৎ কারো কণ্ঠ শুনে পিছন ফিরে দেখে আদির চোখ খুলেছে। ইসি বলল, আদি, তুই ঠিক হয়ে গেছিস? আদিকে চোখ খুলতে দেখে ইসি খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কিন্তু ওর হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ তার আগেই আদির শ্বাসকষ্ট বেড়ে যায়। তা দেখে ইসি ঘাবড়ে যায়, গিয়ে ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে। কেবিনের ভিতর থেকে ইসির চিৎকার শুনে সবাই ছুটে আসে ভিতরে। সবাই জানতে চায় কি হয়েছে, কিন্তু ইসি কারোর কথার জবাব দিতে পারছে না। সবার প্রশ্নের মাঝখানেই ডক্টর ভিতরে চলে আসেন। ডক্টর বলল, দেখি সরে দাঁড়ান সবাই, প্লিজ। ইসি বলল, ডক্টর, আদি চোখ খুলেছিলেন, আমার নাম ধরেও ডেকেছিলেন। ডক্টর বলল, ম্যাম শান্ত হন, আমাকে দেখতে দিন। ভাবি এসে ইসিকে টেনে নিয়ে যান ওনার দিকে। ইসি সরে দাঁড়ালে ডক্টর গিয়ে চেক করে আসেন। বাবা বলল, ডক্টর কি হয়েছে? ডক্টর বলল, চিন্তার কিছুই নেই, ভয় কেটে গেছে, তবে এখন সাবধানে থাকতে হবে। হঠাৎ হয়তো কিছু দেখে উত্তেজিত হয়ে গেছিলেন, আর তাই শ্বাস আটকে গেছে। এখন টোটাল রেস্ট, সবাই বাইরে চলে যান প্লিজ। রাতুল বলল, সরি ডক্টর, স্যারকে এখন প্রোটেকশনে রাখতে হবে, কারণ ওনার এখন একা থাকাটা রিস্ক। ইসি বলল, আমি থাকবো। রাতুল বলল, আপনি বাড়ি যান, কাল থেকে অনেক দখল গেছে, চিন্তা করবেন না, স্যারের কাছে আমি আছি। ইসি বলল, না, আমার সমস্যা হবে না, আমি থাকতে পারবো। ভাইয়া বলল, ও ঠিকই বলছে ইসি, বাড়ি চল। ডক্টর তো বললই আদি এখন আউট অফ ডেঞ্জার। বাবা বলল, হ্যাঁ রে মা, কাল থেকে তো তুইও অনেক কাজ করেছিস, আর বাকি সময় হাসপাতালই কাটিয়েছিস। এখন বাড়ি চল, ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে আবার না হয় আসিস। অনিচ্ছার সত্ত্বেও সবার জোরাজোরিতে বাড়ি যেতে বাধ্য হয়। রাতুল ইসিকে বারবার বোঝায় চিন্তা না করতে, সে আছে এখানে। অন্যদিকে সুজন আর বাকি 3 জন অফিসে পৌঁছে কাজে লেগে পড়ে। সুজন তাদের ড্রাইভ থেকে পাওয়া ইনফরমেশনগুলো দেখায়, যা দেখে অবাক হয়ে যায় সবাই। নীরব বলল, স্যার এসব কখন করলেন আপনারা? সুজন বলল, এসব প্ল্যান সম্পর্কে কিছু জানায়নি তোমাদের আদি? অগ্নি বলল, না স্যার। সুজন বলল, ওকে, তাহলে শোনো আমি বলছি। তারপর সুজন তাদের সব ঘটনাগুলো খুলে বলে। সব শুনে আয়েশ বলে, যাই বলুন স্যার, আদি স্যারের কিন্তু ঝুঁকি নেওয়ার বড্ড সাহস আছে। অগ্নি বলল, হয় কেল্লা ফতে আর না হয় লড়াই মাঠে। সুজন বলল, ঠিক বলেছ, এখন ভালো ভালো ছেলেটা সুস্থ হোক, আমাদের মাঝে ফিরে আসুক। নীরব বলল, ফিরবে স্যার, খুব তাড়াতাড়ি ফিরবে, আমার বিশ্বাস। সুজন বলল, তাই যেন হয়। সুজন বলল, চলো চলো, সবাই কাজে লেগে পড়ো, আমাদের সময় খুব কম। তারপর সে সবাইকে কাজ বুঝিয়ে দেয়, আর ওরা সবাই নিজেদের কম্পিউটার অন করে
বসে পড়ে কাজে। কাজের ফাঁকেই হঠাৎ অফিসের ল্যান্ডলাইন বেজে ওঠে। আয়েশ উঠতে যাবে, তখনই সুজন বলে, তুমি বসো, আমি দেখছি। সে ফোনটা রিসিভ করে বলে, হ্যালো, সিনিয়র অফিসার সুজন সরকার বলছি। অপর পাশ থেকে কেস সম্বন্ধে অনেক কথা বলে, যা আপনাদের পরে বলবো। কথা শেষে সুজন সাহেব ফোনটা কেটে দেয়। অগ্নি বলল, কি হয়েছে স্যার? সুজন বলল, যা ভেবেছিলাম তাই হয়েছে। বলেই সে তার চেয়ারে বসে পড়ে। আয়েশ বলল, কার ফোন ছিল স্যার? সুজন বলল, ওয়ার্ড ডিপার্টমেন্ট থেকে। অগ্নি বলল, কেন স্যার? সুজন বলল, শুনো তাহলে। তারপর সুজন তাদের কারণটা খুলে বলে। কারণ শুনে সবাই কিছুটা অবাক হয়। সুজন বলল, নাও তাড়াতাড়ি কাজ শেষ করো, যা করার আজকের মধ্যেই করতে হবে আমাদের। তারা সবাই বলল, ওকে স্যার। বলেই সবাই কাজে লেগে পড়ে। কাজের মাঝখানে সুজনের ফোনটা আবারও বেজে ওঠে। সুজন বলল, হ্যালো স্যার। সিনিয়র স্যার বলল, হ্যালো। সুজন বলল, কেমন আছেন স্যার? স্যার বলল, আমি ঠিক আছি। তোমাদের ওইখানে সব ঠিক আছে তো? সুজন বলল, ইয়েস স্যার। স্যার বলল, গুড। আমি খুব শীঘ্রই আসার চেষ্টা করছি, ততক্ষণ তুমি সামলাও ব্যাপারটা। সুজন বলল, এত ব্যস্ত হতে হবে না স্যার, আমরা সামলে নিতে পারবো ইনশাল্লাহ। আর এখন তো পুলিশরাও আমাদের সাথেই আছে। স্যার বলল, আশা করি সব এবার ঠিক হয়ে যাবে। সুজন বলল, ইয়েস স্যার। স্যার বলল, আচ্ছা আদির কি অবস্থা এখন? সুজন বলল, আমি খোঁজ নিয়েছি স্যার, ওর জ্ঞান ফিরেছিল, তবে সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে। স্যার বলল, কি বলছো? আমি তো ব্যস্ততার জন্য ঠিকমতো ওর খোঁজও নিতে পারিনি। সুজন বলল, সমস্যা নেই স্যার, আমরা আছি। আর ডক্টর বলেছে আদি এখন আউট অফ ডেঞ্জার। সুজন আরো কিছুক্ষণ স্যারের সাথে কথা বলে ফোনটা কেটে দেয়, আবারও কাজে মনোযোগ দেয়। জানপ্রাণ দিয়ে কম্পিউটারে সবাই কাজ করছে। অন্যদিকে ইসি বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নেয়। এর মাঝেই ভাবি এসে ডেকে যায় খাবার খাওয়ার জন্য, কিন্তু ইসির খাওয়ার ইচ্ছে নেই। ভাইয়া বলল, কি রে ইসি, কি করছিস তুই? কখন থেকে ডাকছি তোকে। ভাইয়া রুমে ঢুকে দেখে ইসি ল্যাপটপে কিছু একটা করছে। ভাইয়াকে দেখে একবার তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে ল্যাপটপে কাজ করা শুরু করে। ভাইয়া বলল, কি রে, সারাক্ষণ কাজ আর কাজ? ইসি বলল, ভাইয়া প্লিজ কাজটা করতে দাও না। ভাইয়া বলল, না, আগে খেয়ে নিতে হবে তোর। ইসি বলল, আমি খাবো না, প্লিজ যাও। ভাইয়া বলল, প্লিজ লক্ষ্মী বোন আমার, কিছু খেয়ে নে। দেখ তুই কখন বাসা থেকে বেরিয়েছিস, খেয়াল আছে? পরশু বেরিয়েছিস কাজের উদ্দেশ্যে, আর সেখান থেকে হাসপাতালে। ইসি বলল, উফ ভাইয়া, আমার খিদে নেই। ভাইয়া বলল, তুই হাসপাতালে যাবি তো? ইসি বলল, তা তো যাবই। ভাইয়া বলল, আচ্ছা যাস। ইসি বলল, হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে কেন? ভাইয়া বলল, আশা করি আল্লাহ রহমতে আদির জ্ঞান ফিরে আসবে, আর তখন বলবো তুই দুদিন ধরে না খাওয়া। ইসি বলল, মানে? ভাইয়া বলল, কথাটা শুনলে নিশ্চয়ই আদি খুশি হবে। ইসি বলল, ভাইয়া কাজটা করতে দাও ঠিক মতো, ধুর ভালো লাগে না। ভাইয়া বলল, চল খেয়ে নিবি কিছু, আয়। ভাইয়া ইসির হাত ধরে খাবার টেবিলে নিয়ে আসে। ইসি আসার পর সবাই টেবিলে খেতে বসে। সবাই কেমন যেন মনমরা। ভাবি বলল, তুমি এখন হাসপাতালে যাবে তো? ভাইয়া বলল, কেন? ভাবি বলল, আমি রাতুল আর হাসপাতালে থাকা অন্যদের খাবারগুলো প্যাক করে দেই। বাবা বলল, বৌমা তাই করো, ভালো কথা মনে করেছ। সবাই কথা বলতে থাকে নিজেদের মধ্যে। এর মধ্যে ইসি 2 চামচ খাবার মুখে দেওয়ার পরই ইসির ফোন বেজে ওঠে। ইসি বলল, হ্যালো। অপর পাশ থেকে বলল, ম্যাম আপনাকে জরুরি অফিসে আসতে হবে। ইসি বলল, ওকে, আমি এক্ষুনি আসছি। বলে ইসি চেয়ার থেকে উঠে রুমের দিকে চলে যায় আর ঝড়ের গতিতে বেরিয়ে আসে। বেরিয়ে যাবে এমন সময় বাবা পথ আটকে দাঁড়ায়। বাবা বলল, কোথায় যাচ্ছিস এমন ভাবে? ইসি বলল, আমি ফিরে সব বলবো বাবাই, এখন আমাকে বেরোতে হবে। বাবা বলল, আরে শুন। ইসি কারো কথা না শুনে বেরিয়ে যায়। সবাই ওর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ভাইয়া বলল, খাবারগুলো দাও, আমার বেরোতে হবে। ভাবি বলল, দাঁড়াও আনছি। বাবা আর ভাইয়া কয়েকজন হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এসে দেখে রাতুল দাঁড়িয়ে ফোনের মধ্যে কিছু একটা করছে। ওরা রাতুলের দিকে এগিয়ে যায়। রাতুল বলল, আরে আঙ্কেল আপনারা এত তাড়াতাড়ি আসার কি ছিল? বাবা বলল, আসলে বাড়িতে মন টিকছে না। রাতুল বলল, চিন্তা করবেন না আপনারা, স্যার ঠিক হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। বাবা বলল, এতগুলো বছর পর ছেলেটাকে পেলাম, আর তাও এরকম অবস্থায়, কোন বাবাটা মেনে নিতে পারে বলো? ভাইয়া বলল, আচ্ছা যাই হোক, বাদ দাও তো বাবা। রাতুল, এই নাও, দুপুরে খেয়েছো বলে তো আমার মনে হচ্ছে না, তাড়াতাড়ি খেয়ে নাও। রাতুল বলল, এই কি ভাইয়া, এসবের কি দরকার ছিল? আমরা কন্টিনিউ গিয়ে খেয়ে নিতাম। ভাইয়া বলল, একদম চুপ, যা বলছি তাই করো, ভুলে যেও না
আমি কিন্তু তোমার স্যারের বড় ভাই। রাতুল বলল, সরি ভাইয়া, সরি। ভাইয়া মুচকি হেসে রাতুলের পিঠে হাত রেখে ওকে খেতে নিতে বলে। বাবা বলল, ইসি এখনো এলো না তো, কোথায় ও? এদিকে ইসি অফিসে চলে যাওয়া নিজের কাজে সেখানে ব্যস্ত হয়ে পড়ে, যার জন্য হাসপাতালে যেতে পারে না। পুলিশ এবং আর্মি দুই ডিপার্টমেন্টের দলই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সুজন এবং বাকিরা মন দিয়ে কাজ করছে। কাজের ফাঁকে খেয়াল করে নীরবের মুখটা কিছুটা স্তব্ধ। সুজন বলল, কি ব্যাপার নীরব, কি হলো? নীরব বলল, স্যার একটু এদিকে আসুন। সুজন চেয়ার থেকে উঠে যায়। সুজনের সাথে সাথে আয়াস এবং অগ্নি দুজনেই উঠে যায়। ওরা কিছু একটা দেখে বেশ অবাক হয়ে যায়। অগ্নি বলল, স্যার এখন হিসাব কি করে মিলাবো? আয়াস বলল, স্যার আমরা এখন কি করব? সুজন বলল, এর জন্য তো পুলিশের সাহায্য দরকার, কারণ ওই দিন তো সিক্রেটারিয়ায় ওরাই রেড করেছে। নীরব বলল, ইয়েস স্যার। সুজন বলল, কি করি? সুজন বলল, আমি সিনিয়র স্যারের সাথে কথা বলে দেখি। সুজন ফোনটা বের করে স্যারকে কল করে। সুজন বলল, হ্যালো স্যার। স্যার বলল, সুজন বলো। সুজন বলল, স্যার একটা সাহায্য দরকার। স্যার বলল, কি বলছো কি? ভুলে গেলে নাকি? দায়িত্ব কিন্তু আমারও। সুজন বলল, জানি স্যার, কিন্তু। স্যার বলল, কিন্তু কি? সুজন বলল, স্যার সাহায্যটা লাগবে পুলিশের। স্যার বলল, কি? সুজন বলল, ইয়েস স্যার। সুজন তখন সবটা খুলে বলে স্যারকে। স্যার বলল, আচ্ছা আমি দেখছি কি করা যায়। সুজন বলল, ওকে স্যার, কিন্তু যা করার খুব তাড়াতাড়ি করবেন। স্যার বলল, পুলিশ ডিপার্টমেন্ট থেকে কে দায়িত্বে এসেছে? সুজন বলল, আইপিএস অফিসার মিস ইশিতা জামান। স্যার বলল, ওকে আমি কথা বলছি, তারপর তোমাদের জানাবো। বলে ফোনটা কেটে দিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে ইসি নিজের অফিসে বসে আছে। এর মধ্যেই ইসির সিনিয়র স্যার ঢুকে পড়ে কেবিনে। স্যারকে দেখে দাঁড়িয়ে পড়ে ইসি, কারণ দুজনেই সিনিয়র। স্যার বলল, বসো বসো। ইসি বলল, কি ব্যাপার স্যার, কিছু বলবেন? স্যার বলল, আর্মি ডিপার্টমেন্ট থেকে মেজর কল করেছিল। ইসি বলল, কি বলছেন? স্যার বলল, কেসটার ব্যাপারে উনি কথা বলেছেন। ইসির সিনিয়র ইসিকে সবটা খুলে বলে। উনি বলেন যে ওনাদের কাছে প্রমাণ আছে, তবে এরিয়া রেড পুলিশ করার কারণে অনেক কিছুর হিসাব মেলাতে পারছে না, আর তাই ওদের পুলিশের সাহায্য চাই। ইসি বলল, ওকে স্যার, আমি কথা বলবো ওদের সাথে। স্যার বলল, ঠিক আছে। বলে স্যার বেরিয়ে গেলেন। আর ইসি ফোন দেয় সুজনের কাছে। সুজন বলল, হ্যালো, আমি সুজন সরকার বলছি। ইসি বলল, আমি মিস ইশিতা জামান। সুজন বলল, ও ম্যাম, জি বলুন। আমি নিজেই আপনাকে কল করব ভাবছিলাম, আর দেখুন আপনি নিজেই কল করেছেন। ইসি বলল, আপনি কেন কল করবেন ভাবছিলেন? সুজন বলল, আসলে হয়েছে কি ম্যাম, আমাদের ডিপার্টমেন্ট যিনি প্রধান দায়িত্বে ছিলেন, মানে আদি, সে তো এখন নেই, আর আমি এই কেসের সাথে নতুন যুক্ত হয়েছি। তার জন্য আমাদের কাজটা অনেকটা আটকে যাচ্ছে। আর সেদিন আপনারা এরিয়াটি রেড করে ফেলায় অনেক তথ্য আপনাদের আন্ডারে রয়েছে, তাই আমাদের আপনাদের সাহায্য চাই। আপনাদের সাহায্যটা পেলে অতি শীঘ্রই আমরা কেসটার সমাধানে পৌঁছতে পারবো। ইসি বলল, আচ্ছা। সুজন বলল, যদিও আদি থাকলে এতটা ভাবতে হতো না, আমরা একটা ব্যবস্থা করে নিতাম, কিন্তু বুঝতেই তো পারছেন। ইসি বলল, আমার একটা কথা ছিল, সেটা শুনুন। সুজন বলল, ইয়েস ম্যাম। ইসি বলল, প্লিজ ডোন্ট কল মি ম্যাম। সুজন বলল, ওকে, আই এম সরি, এবার বলুন। ইসি বলল, ওকে, দেখুন আদি, মানে আপনাদের আদি আল ইহসান, ওনার এই অবস্থার জন্য তো আমি দায়ী। সুজন বলল, কি বলছেন আপনি? আপনি নিজের দায়িত্ব পালন করেছেন। ইসি বলল, সেটাই, অনেক বড় দায়িত্ব পালন করে ফেলেছি। সুজন বলল, মন খারাপ করবেন না প্লিজ, আদি ঠিক সুস্থ হয়ে যাবে। ইসি বলল, আচ্ছা তো আসল কথায় আসি। সুজন বলল, অবশ্যই। ইসি বলল, এই কেসটা এখন দুপাল্টা হয়ে গেছে, মানে পুলিশ আর আর্মিদের মধ্যে ভাগ হয়ে গেছে। এখন একা না পারবেন আপনারা এটার সমাধান করতে আমাদের সাহায্য ছাড়া, আর না পারবো আমরা আপনাদের সাহায্য ছাড়া। সুজন বলল, ঠিক বলেছেন, এখন কি করা যায় বলুন তো? ইসি বলল, আমি চাই আর্মি এবং পুলিশ যৌথভাবে কাজটা করুক। সুজন বলল, রিয়েলি? ও গড, ইউ আর সিরিয়াস? ইসি বলল, ইয়েস, আই এম সিরিয়াস। সুজন বলল, আমি এটাই চেয়েছিলাম, জানেন তো, আমরা একসাথে কাজটা করলে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হবে। সুজনের কথা শুনে নীরব, অগ্নি আর আয়াস তিনজনেই নিজেদের চেয়ার টেবিল ছেড়ে সুজনের সামনে দাঁড়ায়। নীরব বলল, কি হয়েছে স্যার? সুজন বলল, পুলিশরা আমাদের সাহায্য করবে। সুজন একে একে সব খুলে বলে ওদের। ওরাও খবর শুনে বেশ খুশি হয়। তারপর সুজন নিজের সিনিয়রকে ফোন করে জানিয়ে দেয় খুশির খবর, আর ওইদিকে ইসি নিজের স্যারকে জানিয়ে দেয়।
এদিকে রাতুল কেবিনের বাইরে পাচারি করছে, আর এমন সময় ইসি চলে আসে। ইসি এসে দেখে রাতুল পাইচারি করছে। ইসির দিকে চোখ পড়তেই রাতুল এগিয়ে আসে। রাতুল বলল, ম্যাম আপনি কখন এলেন? ইসি বলল, এই মাত্র। আদি কেমন আছে? রাতুল বলল, স্যার ঠিক আছে। ইসি আর কোনো কথা না বলে কেবিনের ভিতর চলে যায়। গিয়ে দেখে ডক্টর আদিকে চেক করছে। ইসিকে ভিতরে ঢুকতে দেখে ডাক্তার বললেন, আরে ম্যাম আসুন আসুন। ইসি বলল, আদি কেমন আছে এখন ডক্টর? ডক্টর বলল, আগের থেকে ভালো। ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে, তাই ঘুমিয়ে আছে। আশা করি আজ রাতের মধ্যেই স্যার অনেকটা সুস্থ হয়ে উঠবেন। ইসি বলল, থ্যাংক ইউ ডক্টর। ডক্টর বলল, এটা আমার ডিউটি ম্যাম। ম্যাম আমি এখন আসি। ইসি বলল, ওকে। ডক্টর বলল, আপনি আছেন এখন এখানে? ইসি বলল, হুম। ডক্টর বলল, ঠিক আছে, তবে খেয়াল রাখবেন স্যার যেন জেগে না যায়। নিজে নিজে জেগে উঠবেন উনি, আর না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ইসি বলল, চিন্তা করবেন না ডক্টর, আমার দ্বারা কোনো ভুল হবে না। ডক্টর বলল, ওকে ম্যাম বলে ডক্টর বেরিয়ে গেলেন। ইসি আদির কাছে গিয়ে টুলে বসে পড়ে, মাথায় হাত বুলাচ্ছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদির দিকে। ইসি বলল, আই এম সরি আদি, আমার একটা ভুলের জন্য আজ তোর এই অবস্থা। আমি যদি সেদিন এই ভুলটা না করতাম তাহলে জানি না আমি আর কোনোদিন জানতে পারতাম কিনা যে তুই আমার হারিয়ে যাওয়া আদি। কিন্তু তবুও ভালো ছিল জানিস, সারা জীবন না হয় তোকে খুঁজেই বেড়াতাম, এটাই ভালো ছিল রে। তোকে এই অবস্থায় দেখে আমার একটুও ভালো লাগছে না জানিস। দেখ কেসটা আমরা এখনো শেষ করতে পারিনি, অথচ বোকা আমি সেদিন তোকে গুলি করে ভেবেছিলাম পেয়ে গেছি আসল ক্রিমিনালকে, কিন্তু এখনো পারলাম না শেষ করতে। সে একাই পাগলের মতো ভক্তে থাকে এসব। এদিকে রাফসানের কথা মতো প্লেন সাজিয়ে নেয় রৌফ চৌধুরী। ছেলে যা বলছেন তাই তিনি করছেন, কিন্তু তবুও তিনি ছেলেকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিস্টার রৌফ চৌধুরী বললেন, রাফসান এখনো সময় আছে, তুই আমেরিকায় ফিরে চল, এদিকটা আমি দেখে নেব। রাফসান বলল, আমি যা করছি করতে দাও, আর দিকে নিজের হাতে শেষ না করা পর্যন্ত আমার শান্তি হবে না। রাফসানের মা বলল, রাফসান তোমার ডেট তো বলছেই আজকে আদির শেষ রাত হবে, তাহলে কেন তুমি রিস্ক নিতে চাইছো? রাফসান বলল, মম প্লিজ আমার কাজে বাধা দিও না, আজই হবে আদি আল ইহসানের জীবনের শেষ রাত। ওরা দুজন রাফসানের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে। রাফসান পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন দিতে দিতে বাসা থেকে বেরিয়ে যায়। এদিকে ইসি আদির পাশে বসে আছে। হঠাৎ ওর ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসে। ইসি বলল, হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে যা বলা হয়েছে তা আপনারা ঘটনা শেষেই বুঝতে পারবেন। ফোনটা কেটে ইসি কেবিন থেকে বেরিয়ে পড়ে, কিন্তু বাইরে এসে দেখে রাতুল নেই। আর তাই সে একজন নার্সকে জিজ্ঞেস করে রাতুল কোথায় গেছে। নার্স মহিলাটি বলল, রাতুল নাকি ওয়াশরুমে গেছে। ইসি বলল, ওকে, উনি ফিরলে বলবেন আমি চলে গেছি, উনি যেন স্যারের খেয়াল রাখে। নার্স বলল, ওকে ম্যাম। ইসি নার্সের সাথে কথা বলে বেরিয়ে যায়। আর অন্যদিকে কিছুক্ষণ আগে রাতুলের ফোনে একটি কল আসে, আর সেও ইসিকে কিছু বলার সুযোগ পায় না। ফোন কানে নিয়েই ছুটে বেরিয়ে যায়। হাসপাতালে এখন কেউ নেই, আদি একা শুয়ে আছে বেডে। রাতুলকে যেখানে যেতে বলা হয়েছে রাতুল কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে নিস্তব্ধ একটা জায়গা। রাতুল অবাক হয়ে যায়। সে পকেট থেকে ফোনটা বের করে ফোনে আসা নাম্বারে ট্রাই করতে থাকে। সে পড়ে যায় মহা চিন্তায়। হঠাৎ মনে পড়ে তার হাসপাতালের কথা। রাতুল বলল, সর্বনাশ, স্যার তো হাসপাতালে। রাতুল ইতিমধ্যে বুঝতে পারে এটা কারো চাল, ওকে হাসপাতাল থেকে বের করার জন্য। রাতুল ফোনটা নিয়ে কাউকে কল করতে যাবে, তার আগেই বাড়ির কিছুর আঘাত অনুভব করে নিচে পড়ে যায়। এদিকে সুজন আদির খোঁজ নেওয়ার জন্য রাতুলকে ফোন করে। একবার রিং হওয়ার পর ফোন অফ দেখায়, বারবার ট্রাই করার পরেও পায় না। সুজনকে চিন্তিত দেখে অগ্নি বলল, কি ব্যাপার স্যার, চিন্তিত মনে হচ্ছে আপনাকে? সুজন বলল, রাতুল ফোন তুলছে না, টেনশন হচ্ছে খুব। নীরব বলল, স্যার ইশিতা জামানকে একটা কল করে দেখুন। কিছুক্ষণ আগে রাতুলের সাথে কথা হয়, ও জানায় ইশি নাকি হাসপাতালে গিয়েছে। সুজন বলল, গুড, আমি ট্রাই করে দেখি। সুজন অনেকবার ইশিকে ট্রাই করে, কিন্তু কোনো কাজ হয় না। এবার বিরক্তি আর চিন্তার চাপ ফুটে সুজনের মুখে। আই বলল, কি ব্যাপার স্যার? সুজন বলল, ইশিতার ফোনটাও একই অবস্থা। অগ্নি বলল, মানে? সুজন বলল, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। নীরব আর অগ্নি, তোমরা এদিকটা সামনে নাও। সুজন বলল, আয়াস, লেটস গো। দুজনে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। আদি এখানে একাই। নার্স মহিলাটি কাউকে ইশারায় ভিতরে আসতে বলে। সেই লোকটি ভিতরে ঢুকে কেবিনের দরজাটি বন্ধ করে দেয়।
এদিকে সুজন আর আয়াস দুজনই বাইক নিয়ে হাসপাতালের দিকে আসছে। বেশ কিছুক্ষণ পরই তারা হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে এসে কাউকে দেখতে পায় না কেবিনের বাইরে। তাড়াতাড়ি ভিতরে ঢুকে যায় দুজন, আর ভিতরে যা দেখে দুজনই অবাক হয়ে যায়। কিছুক্ষণ অবাক থেকে মুহূর্তেই ছুটে যায় আর আদিকে ধরে বেডে তুলে শুয়ায়। সুজন ডক্টর ডক্টর বলে চিল্লাতে থাকে। সুজনের চিৎকারে ডক্টর দৌড়ে এসে কেবিনে ঢুকে আয়াস ডক্টরের কলার চেপে ধরে। আয়াস বলল, কোথায় থাকেন আপনারা? ডক্টর বলল, সরি স্যার। সুজন বলল, হোয়াট সরি? আপনারা ভাবতে পারছেন কি হতে পারতো যদি আমরা সময় মতো পৌঁছাতে না পারতাম? ডক্টর বলল, প্লিজ আমাকে একটু দেখতে দিন। বলি ডক্টর এগিয়ে যায়, আর দুজন নার্স এসে ডক্টরকে সাহায্য করে। আদিকে ঠিক করে শোয়ানোর পর আদি বলল, সুজন শান্ত হও। অনেকটা হাঁফাতে হাঁফাতে কথাগুলো বলে সে। নিজে নিজে আবারও উঠে বসার চেষ্টা করতে থাকে। ডক্টর বলল, প্লিজ স্যার উঠবেন না। ডক্টরের কথা শুনে আয়াস আবারও রেগে যায় ডক্টরের উপর। আয়াস বলল, এত দায়িত্বহীন কেন আপনারা? আমি আপনাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিচ্ছি। কথাটা বলে সে সুজনের দিকে তাকালে সুজন হ্যাঁ সূচক সম্মতি জানালে পকেট থেকে আয়াস ফোনটা বের করতে যাবে, তখনই ধরে ফেলে ডক্টর। ডক্টর বলল, প্লিজ স্যার এমন কিছু করবেন না। সুজন বলল, করবেন না মানে? আজকে আপনাদের দায়িত্বহীনতার জন্য কি হতে পারতো বুঝতে পারছেন? ডক্টর বলল, সরি, আই এম সরি। সুজন বলল, একদম চুপ, আপনার কোনো বাহানা আমি শুনতে চাই না। আদি বলল, সুজন থামো, আজ শান্ত হও। আয়াস বলল, কি বলছেন স্যার? সিন ক্রিয়েট করো না, আমার কিছু হয়নি। সুজন বলল, হতে পারতো। আদি এভাবে অনেকক্ষণ ধরে সুজন আর আয়াসকে বুঝিয়ে শান্ত করে। সুজন বলল, কে এসেছিল ভিতরে? আদি বলল, চিনতে পারিনি, আমার চোখ মেলতে দেখতে পেয়ে আমাকে আক্রমণ করতে আসছিল। অনেক ধস্তাধস্তির পর হঠাৎ না পেরে পালিয়ে যায়। সুজন বলল, ধস্তাধস্তি মানে? সুজন অবাক হয়ে উঠে ডাক্তারের সামনে চলে আসে। সুজন বলল, ধস্তাধস্তি মানে কি? এখানে এত সব কাণ্ড হয়ে যাচ্ছে আর আপনারা কিছুই টের পাননি? ডক্টর বলল, এখানে তো একজন নার্স দায়িত্ব ছিলেন। আই বলল, কোথায় সে? তারপর পুরো হাসপাতালেও সেই নার্সটিকে তারা খুঁজে পায়নি। আদি বলল, বাদ দে, নার্স পালিয়ে গেছে। এর মধ্যে হাসপাতালে বাড়ির লোক পৌঁছে যায়। সবাই বেশ উত্তেজিত। ডক্টরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়া। সুজন ভাইয়াকে গিয়ে বলেন কিছু না বলার জন্য, কারণ আদি বারণ করেছে। আদি সবাইকে দেখে অবাক হয়ে যায়। সুজন বলল, অবাক হওয়ার কিছু নেই, সবাই সবটা জেনে গেছে। আদি বোকার মতো তাকিয়ে আছে সবার দিকে, কিন্তু কেউ কিছু বলে না। আর আদিও কিছু না বলে তাকিয়ে আছে। বাবা কিছু বলতে যাবে তার আগে সুজন বলে, রাতুল এবং ঈশিতের কোনো খোঁজ পাচ্ছি না। সুজন কথাটা আয়াসকে উদ্দেশ্য করে বলে, কিন্তু সে খেয়াল করে সবাই ওর দিকে তাকিয়ে আছে। আদি বলল, কি হয়েছে? সুজন বলল, তেমন কিছু না। আদি বলল, দেখ মিথ্যা বলিস না। আয় বলল, স্যার প্লিজ উত্তেজিত হবেন না, আমি বলছি। আয়াস আদিকে সবটা খুলে বলে। আদি বলল, কি বলছিস কি তোরা? দুজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোরা আমাকে জানানোর প্রয়োজন মনে করছিস না। সুজন বলল, তুই তো এতদিন সুস্থ ছিলি না। আদি কিছু না বলেই হাতের স্যালাইন অন্যান্য মেশিন খুলে উঠে দাঁড়ায়। বাবা বলল, আদি কি করছিস তুই বাবা? আদি বলল, প্লিজ আমাকে যেতে হবে। ভাইয়া বলল, ভাই কোথায় যাবি তুই? তুই তো ঠিক মতো দাঁড়াতেও পারছিস না। এর মধ্যে আদির মা আর ঈশি দুজনেই ভিতরে ঢুকে। ওরা আসেনি আগে। মা বলল, কি ব্যাপার? আদি কোথায় যাচ্ছিস বাবা? আদি বলল, এখন সময় নেই, আমি আসছি। আদি ভালোভাবে বুঝতে পারছে সবার সাথে এখন ভালো করে কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর তাই এমন ব্যবহার করে বেরিয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। সুজন আর আয়াস দুজনের পিছনে দৌড়ে বেরিয়ে যায়। সুজন বলল, আদি কোথায় যাবি তুই? আদি বলল, ওদের খুঁজতে যাব। আয়াস বলল, কোথায় খুঁজবো স্যার? আদি বলল, ওদের ফোন ট্র্যাক করতে থাকো। সুজন বলল, আমি কন্ট্রোল রুমে ফোন করেছি। বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোনো খোঁজ পায় না। এর মধ্যে সুজনের ফোনে একটা ফোন চলে আসে। সুজন বলল, হ্যালো। অপর পাশ থেকে নীরব বলল, স্যার আমরা প্রমাণ পেয়ে গেছি। সুজন বলল, ওকে তোমরা যাও, আমরা আসছি। অপর পাশ থেকে সুজন বলল, আচ্ছা ঠিক আছে স্যার। আদি বলল, কে ছিল? সুজন বলল, নীরব। আয়াস বলল, কি হয়েছে স্যার? সুজন বলল, সব হয়ে গেছে, এখন শুধু প্রমাণ প্রশাসনের কাছে সাবমিট করতে হবে। আদি বলল, গুড জব। সুজন বলল, তবে আমাদের এখন এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আদি বলল, কেন? সুজন বলল, বলছি। তারপর সুজন আদির হাসপাতালে অজ্ঞান থাকা অবস্থাকালীন সব ঘটনা খুলে বলে। আদি বলল, আচ্ছা আয়াস কিছু পেলে?
আই বলল, স্যার রাতুলের ফোনটা লাস্ট অন ছিল বীরপুরের পাশে একটা নির্জন এলাকায়। আদি বলল, ইসি? আয়ুষ বলল, স্যার ওনারটা এখনো কোনো খোঁজ পাইনি। সুজন বলল, কি বলছো? আয়ুষ বলল, জি স্যার, ওনার ফোনটা লাস্ট দেখা গেছে হাসপাতালে। আদি বলল, কি করবো এখন? ওদেরকে কোথায় পাবো? সুজন বলল, চিন্তা করিস না, একটা না একটা উপায় পেয়ে যাব। আদি বলল, কোথায় চলে গেল ওরা? আদি গাড়ির ভিতরে মাথায় হাত দিয়ে নুয়ে বসে আছে। এদিকে চৌধুরী সাহেব প্রস্তুত নিয়ে নিয়েছে দেশের বাহিরে যাওয়ার। চৌধুরী সাহেব বলল, রাফসান এখন তো চল, না হলে আর রক্ষে থাকবে না। রাফসান বলল, আমি যাব না। এই আদি আল ইহসানকে শেষ না করা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। ওদের কথার মাঝখানে একটা লোক ভিতরে ঢুকে আসে। সে বলল, স্যার সর্বনাশ। চৌধুরী সাহেব বলল, কি হয়েছে? সে বলল, স্যার আদি সুস্থ হয়ে গেছে। হাঁফাতে হাঁফাতে সে কথাটি বলে। রাফসান কথাটি শুনে তার কলারটি চেপে ধরে। রাফসান বলল, হতে পারে না, আদিব কিছুতেই সুস্থ হতে পারে না। চৌধুরী সাহেব বলল, রাফসান আমাদের এখনই বেরোতে হবে, ফাস্ট। লোকটি বলল, স্যার এয়ারপোর্ট ওরা ঘেরাও করে রেখেছে। চৌধুরী বলল, হোয়াট? রাফসান বলল, ডোন্ট ওয়ারি ড্যাড। চৌধুরী বলল, বলছো কি তুমি? রাফসান বলল, আমাদেরকে দেশের বাইরে যেতে দিতে বাধ্য হবে। চৌধুরী বলল, মানে? রাফসান বলল, ওয়েট অ্যান্ড ওয়াচ। রাফসানের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না চৌধুরী সাহেব। তিনি অবাক হয়ে শুধু তাকিয়ে আছেন। রাফসান বলল, ড্যাড লেটস গো। চৌধুরী সাহেব বলল, এয়ারপোর্ট এখন সুরক্ষিত না, কি করে যাব আমরা? রাফসান বলল, চলো তো। বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এদিকে আদিরা তিনজন মাঝপথে ওদের গাড়ি থামিয়ে দেয়, যদিও গাড়িটি থামানো হয় আদির ইশারায়। সুজন বলল, কি ব্যাপার, এখানে গাড়ি থামাতে বললি কেন? আদি বলল, তোরা এয়ারপোর্টে চলে যা। সুজন বলল, মানে? আদি বলল, এত কথা বলিস না, তোরা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে চলে যা। বলে ওদের গাড়ি থেকে নামিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে। ওরা দুজন হাবলার মতো দাঁড়িয়ে থাকে রাস্তার মাঝখানে। চোখের পলকে আদির গাড়িটি উদা হয়ে যায়। সুজন একটা ট্যাক্সি দাঁড় করিয়ে উঠে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সুজন পৌঁছে দেখে আগে থেকে অগ্নি, নীরব এবং পুলিশদের বেশ কিছু অফিসার সহ আরো অনেক সদস্য রয়েছে। সুজন বলল, কি অবস্থা? নীরব বলল, স্যার সবকিছু এখানে আমাদের কন্ট্রোলেই আছে। সুজন বলল, ওরা এখনো আসেনি? অগ্নি বলল, নো স্যার। সুজন বলল, ওকে। নীরব বলল, স্যার আদি স্যারের কি খবর? সুজন বলল, আদি বেরিয়ে গেছে। নীরব বলল, বেরিয়ে গেছে মানে? কোথায় গেছে? অগ্নি বলল, স্যার তো অসুস্থ। কি বলছেন আপনি? সুজন ওদেরকে ঘটনাটা খুলে বলে। অগ্নি বলল, স্যার আমার মারাত্মক টেনশন হচ্ছে ওদের জন্য। আর এখন আদি স্যার নিজে আবার কি করে গেল? সুজন বলল, আমি আটকানোর চেষ্টা করেছি। আই বলল, আমাদের উচিত ছিল পিছু নেওয়া। সুজন বলল, নো, আদির উপর আমার ভরসা আছে, ও ঠিক কিছু একটা বুঝতে পেরেছে আর তাই এভাবে ছুটে গেছে। আই বলল, কিন্তু স্যার তবুও। সুজন বলল, চিন্তা করো না আয়াস, আদি যখন এত বড় একটা রিস্ক নিয়ে সফল হয়েছে, এবারও কিছু না কিছু হবে ইনশাল্লাহ। অগ্নি বলল, ঠিক বলেছেন স্যার। ওদের কথার মাঝখানেই কেউ ওদের ডাকে আর সবাই দৌড়ে কন্ট্রোল রুমের দিকে চলে যায়। আই বলল, আসছে স্যার। সুজন বলল, ওদের এখানেই আটক করতে হবে, কোনো ভুল যেন না হয়। ওদের কিন্তু নিজেদের ফ্লাইট আছে, যে কোনো সময় আমাদের চোখ ফাঁকি দিতে পারে। কিছুক্ষণের মধ্যেই চৌধুরীরা এয়ারপোর্টে পৌঁছে যায় আর তখনই ঘিরে ধরে চারদিক থেকে পুলিশ আর আর্মিরা। সুজন বলল, ইউর গেম ইজ ওভার স্যার। চৌধুরী বলল, হাউ আর ইউ? সুজন বলল, সেটা পরেই টের পাবেন। রাফসান বলল, ওয়েট অফিসার। রাফসানের কথা শুনে চমকে যায় সবাই। রাফসান বলল, ওয়েট জাস্ট এ সেকেন্ড। কথাটা বলেই পকেট থেকে কিছু একটা বের করে দেখায়, যা দেখে সবাই আতঙ্ক হয়ে ওঠে। নীরব বলল, স্যার এখন কি করবো আমরা? সুজন বলল, বুঝতে পারছি না। রাফসান বলল, হে অফিসার, হারমি আপ। সুজন শুধু চোখ পাকিয়ে তাকিয়ে আছে রাফসানের দিকে। এর মধ্যে এয়ারপোর্টের ভিতরে কারো প্রবেশ ঘটে, যা দেখে একজন ছাড়া বাকি সবাই অবাকের চরম সময় গিয়ে হোঁচট খায়। কারো উপস্থিতি লক্ষ্য করে সবাই সেদিকে তাকায়। আদিকে দাঁড়িয়ে থাকতে দেখে একমাত্র সুজন ছাড়া সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ভাবতে পারেনি এমন কিছু হতে পারে। রাফসান বলল, বাহ বাহ, এসে গেছে আমাদের নাটকের গুরু। হাসপাতাল থেকে সোজা এখানে এসেছিস মরতে? আদি রাফসানের কথাগুলো চুপচাপ শুনে যাচ্ছে, কোনো কথা বলছে না সে। রাফসান গিয়ে আদির সামনে দাঁড়ায়। রাফসান বলল,
মিস্টার আদিব আল ইহসান, কেমন আছেন আপনি? আদি বলল, আলহামদুলিল্লাহ। আপনি? রাফসান বলল, খুব ভালো, তবে এখন আরো ভালো থাকবো। ওদের দুজনের এরকম ব্যবহারের উপস্থিতি দেখে সবাই বেবাচেকা খেয়ে যায়। আদি বলল, কোনো না কোনো দিক থেকে আপনি আমার বেয়াই। রাফসান বলল, তা তো বটেই। সুজন বলল, আদি ব্যাপার কি? আদি এবার অট্টহাসিতে ভেঙে পড়ে, তার সাথে রাফসান নিজেও। দুজনের হাসি দেখে এখানে সবাই হতবাক। চৌধুরী সাহেব বলল, রাফসান কি হলো তোমার? আদি বলল, আঙ্কেল কাকে রাফসান বলছেন? চৌধুরী সাহেব বলল, মানে? সুজন বলল, এই আদি কি বলছিস এসব? আদি বলল, ইয়েস ব্রো। নীরব বলল, স্যার ঠিক আছেন তো আপনি? আদি বলল, আমি একদম ঠিক আছি। সুজন বলল, তুই জানিস কার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছিস? রাফসান চৌধুরী, রৌফ চৌধুরীর ছেলে। আর রৌফ চৌধুরী কে তা তো তোর জানাই আছে। আদি বলল, আমি সবটাই জানি, কিন্তু তোরা জানিস না। সুজন বলল, মানে? আদি বলল, কি রাফসান, তুমি বলবে নাকি আমি বলবো? সুজন বলল, ও বলবে মানে? তুই কি বলছিস আদি? রাফসান বলল, আমি বলছি। আপনারা আমাকে যা ভাবছেন আমি সে নয়, তবে যাকে ভাবতেও পারছেন না আমি সে। আয়েশ বলল, ওয়েট ওয়েট, আরে ভাই তুমি তো কনফিউজ করে দিচ্ছ আমাদের। রাফসান বলল, আসলে আমার নাম আমান। নাম শুনে এখানে উপস্থিত সবাই আকাশ থেকে পড়ে। চৌধুরী বলল, কি বলছো এসব তুমি রাফসান? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আদি বলল, না না, ও একদম ঠিক আছে, ওর নাম আমান। সুজন বলল, আমি কিছুই বুঝতে পারছি না আদি, কি সব বলছিস তোরা? সুজনের কথার মাঝখানে চৌধুরী সাহেব এসে আমানের কলার চেপে ধরে। সবাই মিলে ছাড়িয়ে দূরে নিয়ে যান দুজনকে। সুজন বলল, প্লিজ আদি, প্লিজ বিষয়টা খুলে বল, তোর পায়ে পড়ি। এমন সময় বাড়ির সবাই এখানে এসে উপস্থিত হয়। ভাবি বলল, ভাইয়া তুই এখানে? ভাইয়া বলল, এ কি আমান, তুমি কবে ফিরলে? আর এখানেই বা কি করছো? ভাবির রিয়াকশন আর ভাইয়ার কথা দেখে সবাই আরেক দফা শক খায়। নীরব বলল, এখানে কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না স্যার। আদি বলল, ওর নাম আমানুল্লাহ, আমাদের ডিপার্টমেন্টের একজন। ওর পোস্টিং ছিল খাগড়াছড়িতে, কিন্তু এত বছর ও বিদেশে ছিল, শান্তিরক্ষা বাহিনীতে। আচ্ছা সুজন, তোর মনে আছে আমি বেশ কিছুদিনের জন্য বিদেশ গিয়েছিলাম একটা কাজের জন্য? সুজন বলল, আদি বলল, আমানের সাথে আমার তখনই পরিচয় হয়। ভাবি বলল, ভাইয়ের সাথে তোমার আগে থেকেই পরিচয় ছিল? আদি বলল, ভাবি বলল, কই, ভাইয়া তো আমায় কিছুই বলেনি। আদি বলল, আমি বারণ করে রেখেছিলাম। সুজন বলল, আদি আমার কিন্তু এখন মাথায় কিছুই ঢুকছে না। অগ্নি বলল, স্যার দুটো মানুষ একই রকম কি করে হতে পারে? আদি বলল, আমারও আশ্চর্য লেগেছিল প্রথম, কিন্তু আমার মনে পড়ে যায় কোথাও একটা পড়েছিলাম যে পৃথিবীতে নাকি একই রকম মানুষ দেখতে তিনজন মানুষ হয়, আর আমি নিজের চোখে দুজনকে দেখেছি। সুজন বলল, কিভাবে, কি করলি? আদি বলল, বলছি। রাতুল যখন আমায় চৌধুরী পরিবারের পুরো ডিটেলস দিয়েছিল, তখন রাফসান চৌধুরীকে দেখে আমার কেমন যেন চেনা চেনা লাগে। ভাইয়া বলল, তারপর? আদি বলল, তারপর আমার মনে পড়ে আমানের কথা। আমি সঙ্গে সঙ্গে ফাইল গেটে আমানের পরিচয় এবং বায়োডাটা দেখে ওর সাথে যোগাযোগ করি। আসল রাফসানকে কমায় রেখে আমি আমানকে দিয়ে রাফসানের নাটক শুরু করাই। আমাদের কাজটা অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু আমার দুর্ভাগ্য তার আগেই গুলি লেগে যায়। কিন্তু হ্যাঁ, আমি হাসপাতালে থাকার পর রাজন আর আমান খুব দক্ষতার সাথে প্ল্যান অনুযায়ী কাজ করে। সুজন বলল, প্ল্যান অনুযায়ী সব করে মানে? আয়েশ বলল, স্যার আজ তাহলে কে আপনার উপর আক্রমণ করেছিল? আদি বলল, কেউ না, এটা পুরোটা আমার প্ল্যান ছিল। সুজন বলল, হোয়াট? সুজন সহ বাকি সবাই একই প্রশ্ন করে বসে। আদি বলল, এটাই সত্যি যে আমার গুলি লেগেছিল আর আমি অসুস্থ ছিলাম, তবে আমার জ্ঞান 18 ঘন্টার মধ্যেই ফিরে এসেছিল। ডক্টরকে আমি নিজেই বারণ করে রেখেছিলাম যেন কাউকে কিছু না বলে, আর এর জন্যই ডক্টর কিছুই বলেনি তোদের। আদির কথা শুনে কার কিরকম রিয়াকশন আপনারা আশা করি বুঝে গেছেন। বাবা বলল, আচ্ছা আসল রাফসান কোথায়? আমান বলল, সে এখনো কোমাতে রয়েছে। চৌধুরী সাহেব বলল, এত বড় ধোকা? আদি বলল, 22 বছর ধরে দেশের মানুষকে, নিজের পরিবারকে, নিজের আপনজনকে আপনি এর থেকেও জঘন্যভাবে ধোকা দিয়ে এসেছেন। আদির কথায় সবাই সম্মতি জানায়, আর তখনই প্রবেশ করে রোহান এবং ওর মা মিসেস রাবেয়া চৌধুরী। ওনাদের সবটা খুলে বলার পর নিজেরাও মুখ ফিরিয়ে নেয় রৌফ চৌধুরীর থেকে। অসহায় রৌফ চৌধুরী বুঝে যান ওনার পাপের ফল ভোগ করার সময় এসে গেছে, আর তাই বাধ্য ছেলের মতো সব স্বীকার করে নেয়।
ঘটনা শেষে পুলিশ কনস্টেবল এসে হাতকড়া পরিয়ে নিয়ে যায় আসামিকে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সুজন বলল, এই 1 মিনিট, রাতুল আর ঈশিতা ওরা কোথায়? ভাইয়া বলল, ঠিকই তো আদি, তুই তো সব করলি, কিন্তু ওদের কি হলো? আদি বলল, ডোন্ট ওয়ারি, ওরা সেফ আছে। অগ্নি বলল, কিন্তু ভিডিওতে? আমান বলল, এটা এডিট করা। সুজন বলল, কোথায় ওরা? আসলে ওদের দুজনকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছে, তবে ডোজ মারাত্মক বেশি হয়ে গেছে, তাই এখনো জ্ঞান ফিরেনি। বাবা বলল, কি বলছিস, বেশি হয়ে গেছে, জ্ঞান ফিরেনি? ওরা ঠিক আছে তো? আদি বলল, সবাই ঠিক আছে। ভাইয়া বলল, কোথায় ওরা? আদি বলল, দেখা হবে, এখন সবাই এখান থেকে চলো। তারপর সবাই এয়ারপোর্ট থেকে বাড়ি চলে আসে। এসে দেখে ঈশি এবং রাতুল দুজনই বাড়িতে ড্রয়িং রুমে বসে আছে। ওদের দেখে সবাই অবাক হয়ে এসে ওদের খোঁজ খবর নিতে থাকে। সবাই ওদের নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই ফাঁকে আদি নিজের রুমের দিকে চলে যায়। কিছুক্ষণ পর আদি নিজের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসে, যা দেখে সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে। আঙ্কেল বলল, এ কি আদি, এসব কি? আদি বলল, আমি চলে যাচ্ছি। মা বলল, বাবা কি বলছিস তুই এসব? আদি বলল, দেখুন, আমি এখানে থাকতে আসিনি, একটা কাজে এসেছিলাম, আমার কাজ শেষ। বাবা বলল, মানে? আদি কি বলছিস এসব? আদি বলল, আমি কিন্তু নিজের পরিবারের কাছে আসিনি। আরো বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া, তুই জানিস তুই চলে যাওয়ার পর এই বাড়ির মানুষগুলো কতটা কষ্ট পেয়েছে? ভাইয়া 3 দিন যাবত কিচ্ছু খায়নি, নিজের ভুল বুঝতে পেরে কতটা কষ্ট পেয়েছে। ভাইয়াকে অনেক কষ্টে ডিপ্রেশন থেকে ফিরিয়ে আনতে হয়েছে। বাবা মায়ের কথা না হয় বাদই দিলাম, আর তুই জানিস ঈশিয়াপুর কি অবস্থা হয়েছিল? বিদেশ থেকে ফিরে এসেছিল একেবারের জন্য, তাও এসেছিল তোর জন্য, কিন্তু যখন এসে তোকে খুঁজে পায়নি তখন দায়ী করতে থাকে নিজেকে। আপুর কথা একটাই ছিল, যদি আপু বিদেশ থেকে না যেত তাহলে হয়তো তুই বাড়ি থেকে বেরিয়ে যেতি না। আর এইসব কিছুর জন্য আর আমাদের 2 পরিবারকে দায়ী মনে করত। তুই জানিস আপু কোথায় থেকে বড় হয়েছে? আদি বলল, কোথা থেকে বড় হয়েছে মানে? আরু বলল, তুই পরিবার ছাড়া ছিলি বলে আপু নিজের পরিবার ছেড়ে দিয়েছে, খুব সাধারণ একটা হোস্টেলে থেকেছে, সেখানেই থাকা খাওয়া পড়াশোনা করেছে। আদি বলল, কি বলছিস? আরু বলল, তুই ভেবেছিস তুই চলে যাওয়ার পর কেউ তোর খোঁজ করেনি, কিন্তু না, বাবা সারা শহরে তোকে খুঁজে পায়নি। পাবে কি করে? তুই তো চট্টগ্রামে চলে গেছিস। তোর পরিচয় পাওয়ার আগের দিন পর্যন্ত আপু তোকে খুঁজেছে, আর তোর পরিচয় পাওয়ার পর তো পাগল প্রায় হয়ে গেছিল। আর তুই কত সুন্দর চলে যাচ্ছিস বাড়ি থেকে। কি জানিস তো ভাইয়া, ঈশি আপু ঠিকই বলেছে, যদি গুলিটা না লাগতো তাহলে হয়তো কাছে পেয়েও তোকে সারা জীবন খুঁজেই যেতে হতো, শুধু তোর ইগনোরের জন্য। মা নিজের শখের চাকরি হারিয়েছে শুধু তোর জন্য। এতক্ষণ ধরে আদির বোন আদিকে এসব কথা বলছে। ঈশি বলল, প্লিজ, অনেক হয়েছে, আর একটা কথাও কেউ বলবে না, আর একটা কথাও এখানে বলার মতো আমি কাউকে প্রয়োজন মনে করছি না। আরো কিছু বলতে যাবে তার আগেই থামিয়ে দেয় ঈশি। ঈশি বলল, বললাম তো, আর কেউ কোনো কথা বলবে না। আদি বলল, আমার কিছু বলার আছে তো, এভাবে অর্ডার দিলে আমি বলবো কি করে? ঈশি বলল, কি বলবি তুই, কি বলার আছে তোর? আদি বলল, অনেক কিছু। ঈশি বলল, কিচ্ছু নেই, তোর যেখানে যাওয়ার এক্ষুনি বেরিয়ে যা, আমি নেক্সট টাইম যেন তোকে এই বাড়িতে না দেখি। আদি বলল, আরে কথা তো শোন। কারো কথায় কান না দিয়ে ঈশি চলে যায় নিজের রুমে। এদিকে আদি নিজের বাবা মা ভাই বোন সবার কাছে ক্ষমা চায়। আজ নিজেই আদির মাকে জড়িয়ে ধরেছে। এই প্রথমবার সে তার ভাইয়ের বুকে মাথা রাখতে পেরেছে। এভাবে কিছুক্ষণ চলার পর ভাবি বলে, আদি তোমার একবার ঈশির কাছে যেয়ে ক্ষমা চাওয়া উচিত। ভাইয়া বলল, তোকে হারিয়ে সব থেকে বেশি কষ্ট পেয়েছে ঈশি। আদি বলল, যাচ্ছি। আদি চলে আসে উপরে। ঈশির রুমের দিকে ভয়ে ভয়ে পা বাড়ায়, কিন্তু সেখানে ঈশি নেই। ব্যাপার কি, গেল কোথায়? তারপর মনে মনে ভাবে হয়তো ছাদে আছে, তাই ছাদের দিকে যাবে। সেই সময় চোখ পড়ে তার নিজের রুমে, মানে আদির আগের রুমে। দরজায় উকি মেরে দেখে ঈশি এখানে বসে আছে, আর তাই আদি গুটি গুটি পায়ে ভিতরে প্রবেশ করে। কারো প্রবেশের টের পেয়ে ঈশি বুঝে যায় কে এসেছে, আর তাই না ঘুরেই বলে, কারো রুমে আসতে গেলে নক করে আসা লাগে, এতটুকু কমন সেন্স নেই? আদি বলল, যাহ বাবা, আমার ঘরে ঢুকতে আমি নক করে আসবো কোন দুঃখে শুনি? ঈশি বলল, আপনার ঘর মানে? আদি বলল, আমার ঘর। ঈশি বলল, কিন্তু আপনি তো এই বাড়ির কেউ না, আপনার পরিচয় আপনি এখন একজন আর্মি অফিসার, আর এই ঘরটা এই বাড়ির ছোট ছেলের।
আদি বলল, আমি এই বাড়ির ছোট ছেলে ম্যাম। ইসি বলল, আমি মানি না। আদি বলল, আচ্ছা ঠিক আছে, আমার পরিচয় যখন একজন আর্মি অফিসার, তেমনি আপনার পরিচয় তো একজন পুলিশ অফিসার। তাহলে এই বাড়ির ছোট ছেলের রুমে আপনি কি করছেন? ইসি বলল, তার কৈফিয়ত আপনাকে দিতে হবে। আদি বলল, ইসি বলল, আমার ইচ্ছে হয় তাই আমি আসি। আদি বলল, আমারও তাই। ইসির একটা আঙ্গুল আদির দিকে তুলে বলে। ইসি বলল, দেখ আদি, আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। আদি বলল, আমার আছে নাকি? বলে ইসির আঙ্গুল ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসে। এতটাই কাছে যে আদির গরম নিঃশ্বাস ইসির মুখের উপর পড়ে, যার টের ইসি নিজেই পাচ্ছে। আদির কোনো হুঁশ নেই, কেমন যেন একটা নেশার ঘরে আছে। ইসি বলল, আদি কোথায় হারিয়ে গেলি? ছাড় না প্লিজ, লাগছে তো আমার। ইসির চিৎকারে ঘুর কাটে আদি। আদি বলল, সরি বলে আদি ইসিকে ছেড়ে দেয়। আদি আবারও এগিয়ে গিয়ে ইসির সামনে দাঁড়ায়, ওর দু কাঁধে হাত রেখে বলে, আচ্ছা ইসি, তুই আমার উপর অনেক রেগে আছিস তাই না? ইসি বলল, কেন? আদি বলল, এই যে আমি তোদের থেকে নিজেকে আড়াল করে রেখেছিলাম, আজ চলে যাচ্ছিলাম আর সবাইকে কত কষ্ট দিলাম। ইসি বলল, দূর, রাগ করবো কেন? তুই জানিস না আদি তোকে ফিরে পেয়ে সবাই কতটা খুশি। আদি বলল, তুই? ইসি বলল, আমার জীবনের সবচেয়ে সেরা গিফট পেয়ে গেছি। তুই চলে যাওয়ার পর আমি কারো কাছ থেকে কোনোদিন গিফট নেইনি, শুধু সবসময় তোকে ফিরে পেতে চেয়েছি, কারণ তুই আমার সেরা গিফট। আদি বলল, তাই? ইসি বলল, আদি বলল, আই এম সরি। ইসি বলল, কেন? আদি বলল, এতদিন কষ্ট দেওয়ার জন্য। ইসি বলল, সরি তো আমার তোকে বলা উচিত, কারণ আমি তোকে ফিরে পেয়েও আবার হারাতে বসেছিলাম। আদি বলল, তুই তো তোর দায়িত্ব পালন করছিস, তবে হ্যাঁ, সরি তোরও বলা উচিত। আদি বলল, না আমাকে না। ইসি বলল, তাহলে? আদি বলল, সবার কাছে। সবাই আমার জন্য যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে তোর জন্য, কারণ আমি তো হারিয়ে গেছিলাম আর তুই তো থেকেও ছিলি না। তোর জন্য অনেকে কেঁদেছে। আমি এখানে আসার পর নোটিশ করেছিলাম। ইসি বলল, কিন্তু আমার কিচ্ছু ভালো লাগেনি, আমি জাস্ট কাউকেই সহ্য করতে পারতাম না। আদি বলল, এখন নিচে চল, সবাই আছে, আমাদের উচিত সবার কাছে ক্ষমা চাওয়া। আদির কথা মতো ইসি নিচে চলে আসে। ইসি আর আদিকে একসাথে দেখে সবাই বেশ খুশি হয়। নিশি বলল, উফ, আফু তোদের দুজনকে একসাথে দেখে যা লাগছে না। নিশির কথায় আদি আর ইসি দুজনেই বেশ লজ্জা পায়। এতক্ষণ আদি ইসির হাত ধরে নিচে আসছিল, হঠাৎ করে ইসি হাতটা ছেড়ে দেয়। বাবা বলল, আজ আমাদের বাড়িটা পরিপূর্ণ মনে হচ্ছে। আল্লাহর কাছে প্রার্থনা করি সব সময় যেন একই রকম থাকে। আঙ্কেল বলল, আচ্ছা তোরা দুজন চলে যাবি না তো আবার বাড়ি ছেড়ে? ইসি বলল, না বাবা, কোথায় যাব না। আঙ্কেল বলল, কি? এত বছর পর নিজের মেয়ের চোখে বাবা ডাক শুনে খুশিতে চোখে পানি চলে আসে ইসির বাবার। আদি পিছনে এসে ওনার কাঁধে হাত রেখে ভরসা দেয়। এইভাবেই চলতে থাকে তাদের সবার মাঝে কথাবার্তা। ঠিক এমন সময় বাড়িতে প্রবেশ করে আদি এবং ইসির দুজনের সিনিয়র স্যার। স্যার বলল, আসতে পারি? বাবা বলল, আরে বাহ, পুলিশ কমিশনার আর আর্মির মেজর দুজনই একসঙ্গে আমার বাড়িতে, আসুন আসুন। স্যার বলল, আদি কেমন আছো তুমি? আদি বলল, আলহামদুলিল্লাহ স্যার, আমি পুরোপুরি সুস্থ। স্যার বলল, সত্যি আদি, তুমি যা খেল দেখালে শেষে, একটুর জন্য তো সবাই ঘাবড়ে গেছিলাম। সুজন বলল, আদি সবসময় কেসের শেষের দিকে আমাদের সবাইকে চমকে দেয়। সুজন বাইরে থেকে কথাটা বলতে বলতে ভিতরে প্রবেশ করে। সুজন বলল, আমি আদির সঙ্গে অনেক কেসে ছিলাম, আর সব কেসেতেই আমি লাস্টে গিয়ে সারপ্রাইজ হয়ে গেছি। আর অনেকক্ষণ ধরে চলে তাদের আড্ডা। স্যার বলল, আচ্ছা শুনো, যে কারণে আমাদের এখানে আসা। আদি বলল, বলুন স্যার। স্যার বলল, এই কেসটা এতদিন ইজিভাবে শেষ করার জন্য তোমাদের সবার জন্য একটা সম্মানের আয়োজন করা হয়েছে। আগামীকাল তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবে। পরের দিন সময় মতো সবাই পৌঁছে যায় অনুষ্ঠানে। বড় অফিসাররা অনেক বক্তব্য রাখেন, প্রশংসা করেন আদির সাহসিকতা আর বুদ্ধিমত্তার, এবং সবশেষে ডাকা হয় আদি এবং ঈশিতা দুজনকে স্টেজে, কারণ কেসটা যৌথভাবে সম্মানিত হয়েছে। দুজনে চলে আসে স্টেজে। আমি আজ এই পর্যন্ত এসে যে সম্মানটা পাচ্ছি তার পেছনে একজনের হাত রয়েছে, আর তিনি হলেন আমার বাবাই, সিনিয়র আর্মি অফিসার বাদল মির্জা। যদিও উনি আর নেই, তবু আমার এই প্রফেশনে আসাটা ওনার জন্যই। আজকে এই পুরস্কারটা আমার বা ঈশিতা একা প্রাপ্য নয়, আমাদের পুরো টিমের প্রাপ্য। যারা দিনরাত এক করে নিজের জীবন ঝুঁকিতে রেখে কাজ না করলে আদি বা ঈশিতা কারোর পক্ষেই সম্ভব হতো না।
এই কেসের শেষ পর্যন্ত পৌঁছানো। তাই আমি চাই আমরা সবাই একসাথে সম্মান নিতে। চলে আসুন আর্মি পুলিশ স্পেশাল টিমের সবাই। একে একে সবাই স্টেজে এসে পুরস্কার নিয়ে যায়। পার্টিতে সবাই বেশ মজা করে। আদি বলল, ইসি। ইসি বলল, আদি বলল, আমার একটা কথা ছিল। ইসি বলল, বল। আদি বলল, আমি শুধু ভাবছি। ইসি বলল, কি ভাবছিস? আদি বলল, আমি ভাবছি তোর মতো একটা মাথা মোটাকে পুলিশের দায়িত্ব কে দিয়েছে? ইসি বলল, কি? আদি বলল, ভুল কি বললাম? তুই তো চোরও চিনিস না, আর গেরস্তও চিনিস না। ইসি বলল, তবে রে, দেখাচ্ছি। এই বলে ইসি আদির পেছনে দৌড়াতে থাকে। আদি বলল, দেখ ইসি, ওর মনটা খারাপ। ইসি বলল, আদি আর ইসি দুজনেই এগিয়ে যায়। রোহান একা একা দাঁড়িয়ে আছে। আদি বলল, তোমার মনটা খারাপ তাই না? রোহান বলল, আরে ভাইয়া, মন খারাপ হবে কেন? এর মধ্যে একে একে সবাই আদিদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসে, আর রোহানকে দেখে চুপ হয়ে যায়। আদি বলল, বাবার জন্য কষ্ট হচ্ছে? রোহান বলল, নিজের বাবা তো সেই ছোটবেলা থেকেই হারিয়ে গেছে, আর এতদিন যাকে বাবা ভেবেছিলাম সে তো আমার ছেলে বলে মানিনি। সবটাই অভিনয়। বাবা বলল, মন খারাপ করো না বাবা, আমরা তো আছি। ভাইয়া বলল, ঠিকই তো, আমরা সবাই তোমার সাথে আছি। রোহান বলল, এই জন্যই তো আমি আল্লাহর কাছে শুকরিয়া মানি আমাকে এত ভালো একটা পরিবারের সদস্য করার জন্য। আদি বলল, তাহলে চোখে পানি কেন? রোহান বলল, সরি ভাইয়া, আর আসবে না। সুজন বলল, চলো চলো, সবাই এখান থেকে চলো। এখন কোনো স্যাড মুহূর্ত আমরা চাই না। সবাই মিলে আমরা শুধু এনজয় করব। সুজনের কথায় তাল মিলায় ভাইয়া, ভাবি, নিশি, আরু, রোহান সবাই আনন্দে মেতে ওঠে। এভাবেই চলতে থাকে তাদের বাকি জীবন। সবাই দোয়া করবেন যেন সবসময় সবাই এভাবেই মিলেমিশে থাকতে পারে।